হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আপনারা জানেন 14 তারিখে অগ্নিপথ স্কিম লঞ্চ হয়েছিল। আর অগ্নিপথ স্কিম সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা বাংলা নিউজ পেপারে পড়েছেন, ইংলিশ নিউজ পেপারে পড়েছেন, ইভেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছেন। কিন্তু আজকে আমি যে সমস্ত জিনিসগুলো নিয়ে এখানে কথা বলতে চলেছি, সে সমস্ত জিনিসগুলো না কোনো মিডিয়াতে এক্সপ্লেন ভালোভাবে করেছে, না ঠিকভাবে ভালোভাবে প্রতিস্থাপন করেছে। তো সেই সমস্ত জিনিসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কমপ্লিটলি তুলে ধরেছি। আর সমস্ত কিছু আমি কিন্তু এক্সাম্পল আর সমস্ত কিছু গভর্নমেন্ট ওয়েবসাইট বা ক্লেমস থেকেই আমি এগুলো কিন্তু তুলে ধরেছি। আমি এর পেছনে অনেক কিছু স্টাডি করেছি, তো সেই সমস্ত স্টাডির বেসিসেই আমি এই সমস্ত জিনিসগুলো তুলে ধরেছি। এখানে আপনারা কিন্তু প্রথমে জানতে পারবেন স্টুডেন্ট কেন প্রোটেস্ট করছে, তাদের কি কনসার্ন আছে আর সলিউশন কি আছে। আর সাথে জানবেন যে আর্মড ফোর্সেস মডার্নাইজেশন যে প্ল্যান, আমি সবার শেষে এটা বলবো, একদম ভিডিও সবার শেষের দিকে আমি এই জিনিসটা তুলে ধরবো কি মডার্নাইজেশন প্ল্যান আছে, সেই প্ল্যান হিসেবে কিভাবে মডার্নাইজেশন আর্মি কিভাবে কাজ করছে। আর্মি বলতে আর্ম ফোর্সেস বলতে তিনটে এখন আর্ম ফোর্সেসের মধ্যে আছে, এয়ারফোর্স, আর্মি, নেভি, ঠিক আছে। আর তারপর বেনিফিট যে 4 বছর যে স্কিম আছে, 4 বছরের পর ওদের ফিউচার কী হবে, মেন কনসার্ন এর জন্যই। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি কমপ্লিট আলোচনা করব। আপনারা যে পুরো যে এই দেখছেন না, এই পেজটা দেখছেন, পেজটার মধ্যে একটা দেখুন ছোট্ট করে ছবি দেওয়া আছে বলিদান, যেখানে লেখা আছে, হিন্দিতে লেখা আছে বলিদান। দেখি আর্মির যে স্পেশাল ফোর্সেস কমান্ডোজ থাকে তার তার একটা তার যে সাইন হচ্ছে বলিদান চক্র। তো সেটা অনেক পরিশ্রম করে পেতে হয়, আর খুবই স্পেশাল, একদম ফাইনেস্ট অফিসাররাই ওখানে যেতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো এই কমপ্লিটলি এই স্কিমের মাধ্যমে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আপনার খুবই সিম্পলভাবে সমস্ত কিছু ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনি জানতে পারবেন। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই। আপনি যদি পলিটিক্যালভাবে, আমি কমপ্লিটলি আর্মির অ্যাঙ্গেল থেকে যেটা ভেবেছি সেটাই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব। প্রথমে আসি ডিফেন্স মিনিস্ট্রির এটা ওয়েবসাইটে। দেখুন অগ্নিপথ স্কিম আজকের ডেটে তো সবাই জানে এটা স্কিম একটা, তো ওর জন্য নিউজের কোনো আর্টিকেল আমি এখানে লাগাইনি। তো এটা গভর্নমেন্ট একটা ওয়েবসাইটে প্রথম পেজে এটা আছে। এবার প্রথমে দেখি অগ্নিপথ স্কিমটা আসলে কি। দেখুন আপনারা সবাই জানেন যে এজ লিমিট ধরে রাখা হয়েছে 17.5 থেকে, কারণ 17.5 থেকে 21 ইয়ার্সের মধ্যে। এবার এর মধ্যে প্রথমে কনটেক্সট দেখুন, অগ্নিপথ স্কিম আর্মির কনটেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য ইয়ুথ ইন দ্য আর্ম ফোর্সেস। দেখুন ইয়ুথ কেন, সবথেকে বড় কথা, যখন বয়স বাড়ে জানেন তো ফ্যামিলি একটা প্রবলেম থাকে, সাথে নিজের ফিজিক্যাল প্রবলেম শুরু হয়ে যায়, সাথে আর্ম ফোর্সেসের মধ্যে হিউজ প্রেশার থাকে, হিউজ প্রেশার, ফিজিক্যাল প্রেশার, মেন্টাল প্রেশার বহুত থাকে। কারণ আর্মিতে তারাই সার্ভাইভ করতে পারে যারা ফিজিক্যালি মেন্টালি খুবই স্ট্রং হয়। তো ধীরে ধীরে কী হয়, যখন এজ বাড়তে থাকে না, সেই সমস্ত জিনিস থেকে অনেকে হচ্ছে অনেকে হচ্ছে স্যাচুরেটেড হয়ে যায়। স্যাচুরেটেড মানে হচ্ছে ছেড়ে দিতে চায় বা আর্মি থেকে রিটায়ারমেন্ট হয়ে যায়। আপনি শুনেছেন হবে যে আর্মি থেকে প্রতি বছর 10 থেকে 15 হাজার অ্যাপ্লিকেশন এরকম যায় যে আর্মি থেকে আমরা রিটায়ার নিতে চাই, মানে ভিআরএস নিতে চাই। তো এর সমস্ত জিনিসগুলো হয়। তার সাথে সাথে যে সুইসাইড, জানেন আর্ম ফোর্সেস, আমাদের ইন্ডিয়াতে আর্ম ফোর্সেসের মধ্যে সুইসাইড রেটও খুব বেশি, কারণ এখানে প্রেশার, রিয়েলি প্রেশার বেশি হয়। আর প্রেশার যদি না বেশি হয় তো কোনো জায়গাতেই আপনি ভালোভাবে, মানে এই যে কমপ্লিট সিকিউরিটি কখনোই দিতে পারবেন না। তো একটা কমপ্লিট যে প্ল্যানিংয়ের তহত এই সমস্ত জিনিসগুলো করা হয়। তো অগ্নিপথ স্কিমের জন্য ইন্ডিয়ান আর্মির যে কি পয়েন্ট, দেখুন 4 বছরের এই স্কিম, কিন্তু অগ্নিপথ স্কিমে এমন একটা কতগুলো জিনিস বলছি যেগুলো হচ্ছে, দেখুন অগ্নিপথের যে স্কিমটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক ইন দ্য আর্ম ফোর্সেস। মতলব যে সমস্ত আর্ম ফোর্সেস যে সমস্ত র্যাঙ্ক হয়, মেজর বা জেনারেলস বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এরা পাবে না। এরা পাবে কি, এটা ডিস্টিংক্ট র্যাঙ্ক ইন আর্ম ফোর্সেস, মানে একটা স্পেশাল টাইপের ক্যাটাগরিজ বানিয়ে দেওয়া হবে এদের জন্য। এটা কিন্তু আপনারা ভাববেন তাহলে মানে আমাদের তো কিছু মানে আলাদা করে দেখা হবে চোখে, কিন্তু এটা কখনোই না, এটা আপনাদের স্পেশালভাবে দেখা হবে। এটা কিভাবে দেখা হবে, ধরুন অগ্নিবীর আর্মিদের, এবার আর্মি, এয়ারফোর্স আর নেভির রিক্রুটমেন্ট প্রসেসের জন্য একটাই প্রসেস আজকের ডেটে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অগ্নিপথ স্কিম। এছাড়া কোনোভাবে আপনি আর্মিতে জয়েন করতেই পারবেন না, ঠিক আছে। তো এটা প্রথমে হচ্ছে 4 বছরের ট্রেনিং প্রোগ্রাম হবে। এবার তারপর দেখুন অ্যাপ্লাই ফর দ্য পার্মানেন্ট এনরোলমেন্ট, ধরুন আপনি অগ্নিপথে 4 বছর কমপ্লিট করেছেন, তার যে রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নাম্বার ধরে আপনি ধরুন আর্মিতে যেতে চান, এয়ারফোর্সে যেতে চান বা
যেখানেই যেতে চান, মানে আর্ম ফোর্সেস যে কোনো পোস্টে যেতে চান, তো সেখানে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। আপনার যে ক্যাটাগরিজ, আপনার যে পারফরমেন্স, সেই হিসেবে আপনাদের ডাইরেক্ট নিয়ে নেওয়া হবে। সেটা কত পার্সেন্ট নেওয়া হবে? আপ টু 25%। এখানে বলে দেওয়া নেই যে 25% নেওয়া হবে, আপ টু 25%। মানে যে ফাইন অফ দ্য ফাইনেস্ট যে সমস্ত পিপুল হবে তাদের 25% কিন্তু নিয়ে নেওয়া হবে আর্মির মধ্যে। এবার আপনারা বলবেন যে এটার মধ্যে স্পেসিফিক যে ব্যাচ, তার মানে কি, আপনি হয়ে গেলেন কি আর্ম ফোর্সেসে একটা 4 বছরের যে যারা ট্রেনিং করেছেন ওনাদের মধ্যে 25% নিয়ে নিল আর্ম ফোর্সেসের মধ্যে, তো বেঁচে রইল 75%। তো 75%-এর সব থেকে বেশি কনসার্ন হচ্ছে এই 75% কী হবে। এই সম্বন্ধে আমরা খুবই তাড়াতাড়ি আমি ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তো 25% যারা চলে গেলেন, এবার ধরুন আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে হবে। আর্ম ফোর্সেস ইঞ্জিনিয়ারিংও একটা উইং আছে, তো জানেন। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার অগ্নিপথের মাধ্যমে, মানে আর্ম ফোর্সেসে আপনি যে কোনো উইং ধরে নিই, তো আপনাকে এই পথের মধ্যেই দিয়ে যেতে হবে। এরপর আসে যে এজ লিমিট 17 টু 21, 17.5, মানে 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে। কিন্তু 2022-এর জন্য স্পেশাল কনসেশন দেওয়া হয়েছে, আপ টু 23 ইয়ার্স অ্যালাউ করা হয়েছে, মানে 17.5 থেকে 23 বছর বয়স অবধি। এই স্কিমের জানেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? শুধু আপনাদের 10 পাস হতে হবে, ব্যাস, আর কিছু ক্রাইটেরিয়া নেই। এর মধ্যে অনেকগুলো কিন্তু কনসার্ন আছে যেগুলো স্টুডেন্টদের হচ্ছে রিয়েলি কনসার্নেবল, তো সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু ক্লিয়ার করবো। এজ লিমিট হয়ে গেল। এবার বিগেস্ট কনসার্ন, হোয়াট অ্যাবাউট দ্য কলেজ ডিগ্রি? ধরুন আপনি 17.5 বছর থেকে আপনি 21 বছর, মানে আপনার যে জীবনের ক্রুশিয়াল সময়, আপনি তো আর্ম ফোর্সেসের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি সেখানে ট্রেনিং করছেন। তাহলে আপনাকে যদি মনে করুন আপনি সিভিল সোসাইটিতে, সিভিল জায়গায় চাকরি করতে চান, ধরুন আপনি কোনো কলেজে প্রফেসর হতে চান, টিচার হতে চান, বা কিছু হতে চান, তো আপনার কলেজ ডিগ্রি তো মাস্ট হবে। তো আপনি কলেজ ডিগ্রি পাবেন কোত্থেকে? আপনি তো আর্ম ফোর্সেসে অন্য জায়গায় চলে গেছেন, তো আপনার জব সিকিউরিটি তো আপনার পরে 4 বছর পর, তো আপনি যদি এই লাইনে ফিরে আসতে চান আপনি কোনোদিনই পারবেন না। তো মিনিস্ট্রি এর জন্য অলরেডি প্রবলেমকে সলভ করে রেখেছে, আর এত সুন্দরভাবে প্রবলেমকে সলভ করেছে না, আপনি মানে আমি ভাবতেও পারিনি এত সুন্দরভাবে সলভ করবে। দেখুন, অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিম 2022, ইউজিসি IGNOU লঞ্চ ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম ফর অগ্নিবীরস। দেখুন এইখানে স্পেসিফিক যে সমস্ত জিনিসগুলো লেখা আছে, যারা অগ্নিবীর প্রোগ্রামে হচ্ছে এনরোল হবে ওনাদের জন্য একটা স্পেসিফিক ক্যাটাগরিজ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো স্পেসিফিক স্কিল বেসড ব্যাচেলার প্রোগ্রাম টার্গেটেড অগ্নিবীরস টু প্রোভাইড দেম উইথ দ্য নেসেসারি স্কিলস টু টেক আপ জব ইন দ্য সিভিলিয়ান সেক্টর মানে যেমন টিচার হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, বা আপনি নর্মাল SDO এই সমস্ত জিনিস তৈরি হতে চান, এই সমস্ত মানে আর্ম ফোর্সেস নয়, মানে নর্মাল সিভিল সোসাইটিতে যে সমস্ত জব আছে, বা ব্যাঙ্কিং করতে চান, তো সেখানে তো 10, 12 বা কলেজে এই সমস্ত ডিগ্রি তো মাস্ট হয়। তো ওখানে কি করবেন? ওখানে ডিগ্রি দেওয়ার জন্য তো এখানে স্পেশাল প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে শুধু ওনাদের জন্য। এখানে কি করা হবে, যে 4 বছরের যারা প্রোগ্রামে থাকবেন তাদের হচ্ছে 50% ক্রেডিট অফ দেম দ্য সেম হোয়াইল অ্যান্ড রেস্ট, মানে 50% যদি ক্রেডিট ওনাদের অলরেডি দিয়ে দেওয়া হবে। মনে করুন, মানে এটা আমি এমনি বলতে চাইছি, যেমন ধরুন কলেজে হচ্ছে বেশিরভাগই CGPA ক্যাটাগরিজে চলে, তো CGPA মধ্যে আপনার যদি 10 CGPA হয়, তো 5 অলরেডি ক্রেডিটে আপনার মধ্যে থাকবেই, কারণ হচ্ছে আপনি আর্ম ফোর্সেসের অগ্নিবীর প্রোগ্রামে অলরেডি আপনি জয়েন্ট আছেন। তো এবার হবে কি না, বাকি যে 50% মানে 0.5, মানে আবার যে 5 নম্বর, যে 5 CGPA, এটা কি করে তুলবেন? এটা একটা স্পেশাল ক্যাটাগরি, যে ওনাদের স্পেশাল যে প্রোগ্রাম করা হবে সেই প্রোগ্রামের মাধ্যমে ওনাদের এক্সাম দিয়ে সেটা তুলতে হবে। ওটা কিন্তু অগ্নিবীর প্রোগ্রামের মধ্যেই, ওনাদের কারিকুলামের মধ্যেই লঞ্চ থাকবে। তো সেই জন্য ইউজিসির হিসাবে একদম কমপ্লিট যে সার্টিফিকেট, যে ডিগ্রি, কলেজ ডিগ্রি, সেটাও আপনি কিন্তু পেয়ে যাবেন। ধরুন 5 CGPA তো আপনার অলরেডি আছে, আপনি পড়ে যতখানি তুলতে পারবেন, ধরুন 7 বা 8 যে সমস্ত যাই তুলতে পারেন, তো সেই সমস্ত জিনিসগুলো তো আপনার টোটাল হয়ে গেল 10-এর মধ্যে 8 CGPA। তো অলরেডি অ্যাট্রাকটিভ একটা স্কিম। আর এটা হবে কমপ্লিটলি টেকনিক্যাল, বা আপনাদের কমপ্লিটলি স্পেসিফিক স্কিল বেসিসে, নাকি শুধু পড়ে গেলেন বা গল্পের মতন সমস্ত জিনিস পড়ে গেলেন এরকম নয়, কমপ্লিটলি স্কিল বেসিস হবে। লেখাই আছে কিন্তু স্কিল বেসিস। এই সম্বন্ধে অনেক প্রোগ্রাম পাবেন, কিন্তু এই সমস্ত ভালোভাবেই কিন্তু কোনো জায়গায় কোনোদিনও ডিসকাস করেনি। এবার আসি যে স্যালারি প্যাকেজ।
দেখুন প্যাকেজ তো খুবই ইন্টারেস্টিং। আমরা যে সমস্ত সময় পড়েছি কলেজ লাইফে, আমরা সবসময় এক্সপেন্সেসই করে গেছি। টুয়েলভের পর থেকে এক্সপেন্সেসই হয়, টুয়েলভ বা টুয়েলভের পর বা 21-22 বছর অবধি এক্সপেন্সেসই হয়। কিন্তু এখানে এমন একটা প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে যেটা এতখানি অ্যাট্রাকটিভ, যেখানে আপনি কলেজের ডিগ্রিও পেয়ে যাচ্ছেন, সব থেকে বড় কথা তারপর ইনকামও হয়ে যাচ্ছে। ইনকাম কত হবে? ফার্স্ট ইয়ারে 30,000, সেকেন্ড ইয়ারে 33,000, থার্ড ইয়ারে 36,000, ফোর্থ ইয়ারে 40,000। এর মধ্যে আপনি ইন হ্যান্ড কত পাবেন? দেখুন পাশেই লেখা আছে 30,000-এর এগেনস্টে 21,000, 33,000 এগেনস্ট 23,100, 36,500 এগেনস্টে 25,580, 40,000-এর এগেনস্টে 28,000 পাবেন। তো এর মধ্যে 30% যে আছে না, সেটা হচ্ছে কেটে নেবে। কেটে কীভাবে নেবে আপনি বলছি। প্রথম বছর 9,000, 9,900, 10,000 দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে যত কেটে নেবে তত পরিমাণ টাকা কিন্তু আপনাদেরকে গভর্নমেন্ট দেবে প্রতি মাসে কিন্তু। তো 9,000 যদি আপনার প্রতি মাসে 9,000 টাকা করে কেটে নেয়, তাহলে আপনাকে গভর্নমেন্ট আবার 9,000 টাকা দিয়ে দেবে। তো এইভাবে টোটাল যে প্যাকেজ হবে, দ্য টোটাল কন্ট্রিবিউশন অফ দ্য অগ্নিবীর ফান্ড ফর দ্য 4 ইয়ার্স, টোটাল দেখুন 11.71 লাখ সেবা নিধি প্যাকেজ। এটাকে বলা হয় যে কমপ্লিট স্যালারি যে সমস্ত প্যাকেজটা, সেবা নিধি প্যাকেজ। তো আপনারা বুঝতে পারছেন যে আপনি যা স্যালারি পেলেন, কিন্তু তারপর যখন 4 বছর পর আপনার যখন রিটায়ারমেন্ট চলে আসবে, তখন 11.71 লাখ সেবা নিধি প্যাকেজ আপনি পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, এই যে টাকাটা পাবেন না, এতে কোনো কিন্তু ট্যাক্স কাটবে না, কোনো কিছু ট্যাক্স বা টিডিএস এই সমস্ত জিনিস কোনো কিছু ইনক্লুড নেই। মানে যা টাকা এখানে ইনক্লুড করা আছে, যেভাবে বলা আছে, আপনি সেই টাকাই কমপ্লিটলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। মানে এখানে কোনো ট্যাক্স, টিডিএস এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাটা আপনাদের জন্য হবে না। আর যারা 25% ডাইরেক্ট আর্ম ফোর্সেসে এন্ট্রি হয়ে যাবেন, তাদের জন্য তো যেমন আর্ম ফোর্সেসের যেরকম নিয়ম আছে সেই হিসেবে হবে। এবার আপনাদের অনেকের জনের কনসার্ন আছে, ধরুন যে এনডিএর এক্সাম হতো বা অফিসার্স লেভেলের যে সমস্ত আর্ম ফোর্সেসের এক্সাম বা ট্রেনিং হতো, সেইগুলো কী হবে? সেগুলো দেখুন, আপনাকে অগ্নিবীর প্রথমে তৈরি হতেই হবে। তারপর ওর মধ্যে 25%-এর মধ্যে আপনাকে প্রথমে আর্মি, নেভি, এয়ারফোর্স যেখানেই যাবেন সেখানে আপনাকে এন্ট্রি হতে হবে। সেই 25%-এর মধ্যে রিফার্নিশ করার পর ওনাদের হচ্ছে যে বড় বড় যে সমস্ত পোস্ট আছে, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং পোস্ট হয়ে গেল, বা বড় বড় অফিসার্স গ্রেডের যে সমস্ত আর্মির অফিসার্স গ্রেডের এক্সাম হয়ে গেল, তো সেই সমস্ত জায়গায় তবেই আপনি কিন্তু এন্ট্রি পাবেন। এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে বলা নেই যে ওটা 25%-এর মধ্যেই ডাইরেক্ট নেবে, না ধরুন 75% যে আছে, ধরুন এর পরের বছর কিছু রিক্রুটমেন্ট এলো আর্মির ইন্টারনালের মধ্যে, ধরুন অফিসার গ্রেডের, তো আপনি 75%-এর মধ্যেও কিন্তু আপনি আলাদা করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর সেখানে কিন্তু চান্সও পেতে পারেন আপনার ক্রাইটেরিয়া আর ক্যাপাবিলিটি হিসেবে, কারণ সেখানে আলাদা টাইপের যে সমস্ত টেস্টিং হয় সেগুলো হওয়ার পর আপনি পাবেন। কিন্তু অগ্নিবীর আপনার সার্টিফিকেট থাকতেই হবে, সেখান থেকে একদম কমপ্লিটলি 100%। মানে অগ্নিবীর ছাড়া আর্ম ফোর্সেসে কোনো হিসেবেই কিছুভাবেই ঢোকা যাবে না। তা আপনি যে কোনো পোস্ট চুজ করে নিন, চাহে টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেল অবধি। মানে আপনাকে প্রথমে একটা বেসিক স্কিলফুল বানানো হবে। তো সেই বেসিক স্কিলফুল থেকে তারপর আর্মিতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, বা আপনি আর্মির অন্যান্য যে সমস্ত পোস্ট আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে প্রিভিয়াসলি আমি অলরেডি দেখিয়েছি। এবার আসি, হোয়াই ইন্ডিয়ান পিপল অ্যাট্রাক্ট গভর্নমেন্ট জব। দেখি আমাদের দেশে না, আমাদের শুধু ইন্ডিয়ারই কথা বলছি, ইন্ডিয়াতে সবথেকে বেশি গভর্নমেন্ট জবের উপর প্রচণ্ড বেশি অ্যাট্রাক্টিভ। আজকের ডেটে গভর্নমেন্ট জবে আর্ম ফোর্সেস ছাড়া কোথাও কিন্তু পেনশন বলে স্কিমটা তো নেই, একদমই নেই পেনশন বলে। তো গভর্নমেন্ট জবের পেছনে এত ইয়াং স্টুডেন্ট কেন যায়? দেখুন, দুটো জিনিসের জন্য, কমফোর্ট আর জব সিকিউরিটি, এই দুটোই কিন্তু আমি জানতে পেরেছি। অন্য কিছু হলে তো আপনারা বলবেন। দেখুন, কমফোর্ট, জব সিকিউরিটি, যে জব পাবে তার জন্য তো ভালো, কিন্তু সমাজের জন্য কি সত্যিই ভালো সে আপনারা বিচার করুন। কমফোর্ট আর জব সিকিউরিটি, এই দুটো জিনিসের জন্য গভর্নমেন্ট জব। আপনারা দেখবেন ইনফ্লেশন বা আনএমপ্লয়মেন্ট 100% আছে, ইন্ডিয়াতে 100% আছে। আর সবথেকে বড় কথা, আনএমপ্লয়মেন্ট সব দেশেরই কম বেশি সমস্যা, কিন্তু কোনো জায়গায় দেখবেন গভর্নমেন্ট জবের জন্য মানে এত কিছু ধ্বংস করা বা এত কিছু উদ্বেগ, উত্তেজনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো দেশেই পাবেন না। ইভেন আপনি যদি পাশের কান্ট্রি দেখেন, বাংলাদেশ, নেপাল, ইভেন পাকিস্তান বা শ্রীলঙ্কা, কোথাও দেখবেন এই গভর্নমেন্ট জব বলে, হয়তো আনএমপ্লয়মেন্ট সব জায়গাতেই আছে, ইন্ডিয়ার থেকেও হয়তো বেশি আছে বা কম আছে, যাই থাকুক, কিন্তু এই জিনিসটা কিন্তু কোথাও পাবেন না।
কিন্তু গভর্নমেন্ট জব সো মেনি অ্যাট্রাকটিভ, মানে এতখানি মেন্টালি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ ওর মধ্যে আছে কমফর্ট আর জব সিকিউরিটি। ওখানে একবার ঢুকে গেলে কেউ বার করতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু কোনো না কোনো জায়গায় সমাজকে কিন্তু খারাপই করছে। হয়তো যে ঢুকছে তার জন্য হয়তো হতেই পারে খুবই ভালো, কিন্তু কোনো না কোনো জায়গায় এটা খারাপ করছে। তো সেই জিনিসগুলো থেকে আপনাদের দেখতে হবে। এবার আসি যে হোয়াই স্টুডেন্ট প্রোটেস্ট। সব থেকে বড় ইম্পর্টেন্ট দেখুন, প্রোটেস্ট করছে যেরকম মেন যারা স্টুডেন্ট আছে না, তাদের যে সমস্ত মেন কনসার্ন, দেখুন কনসার্ন কিন্তু জেনুইন। আর্ম ফোর্সেস জব ইজ ডিক্রিজিং, একদম ঠিক। এটা আমি পড়াবো যখন বলবো না আর্ম ফোর্সেস মডার্নাইজেশন প্ল্যান, তো আর্ম ফোর্সের মডার্নাইজেশন প্ল্যানের মধ্যে আর যে জব ডিক্রিজিংয়ের ব্যাপারটা আছে ওটা কেন করা হচ্ছে সেটা আপনাদের বোঝাবো। দেখুন আজকের ডেটে আর্ম ফোর্সেস অলমোস্ট 11 to 12 lakhs আর্ম ফোর্সেস পার্সোনাল মেনটেন করে, যেটা হচ্ছে আমেরিকার মতন কান্ট্রির মতন অলমোস্ট ইকুয়াল। তো কিন্তু আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার, কিন্তু ইন্ডিয়া হচ্ছে আপনার ইন্টারনাল প্রবলেম আর পাকিস্তান বা আপনার বর্ডার নিয়ে বেশি ব্যস্ত থাকে। ঠিক আছে, তো আমি এটা পড়াবো কিন্তু পরবর্তীকালে। আর এজ ক্রাইটেরিয়া, দেখুন এজ ক্রাইটেরিয়া হচ্ছে, দেখুন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সত্যিকারের আর্মি অ্যাসপারেন্ট, যারা হচ্ছে ধরুন আর্মি বোধহয় 27 বছর অবধি, মনে হয় 27 বছর অবধি আপনারা ভর্তি করতে পারেন। তো ওর জন্য অনেকে প্রিপারেশন করে, ওর জন্য পরীক্ষা হয়, পরীক্ষায় পাস করার পর ফিজিক্যাল টেস্ট দিতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো আছে। তো ওনারা তো আগে থেকে পড়াশোনা করে আসছেন, ওনাদের অলরেডি 24, 25, 26 বছর বয়স হয়ে গেছে। তো তারা তো কোনোভাবেই তো এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পারবেন না। তো তাদের হচ্ছে জেনুইন রিজন আছে, তো তাদের ক্রাইটেরিয়া, কারণ এর যে ক্রাইটেরিয়া মানে বয়সের যে ক্রাইটেরিয়া সেটা এক্সিড করে গেছে। আর তারপর আছে দে ফিল নো ফিউচার আফটার 4 years। ওনাদের কনসার্ট হচ্ছে 4 বছর পর আমরা কী করবো, সত্যি জব পাবো কি পাবো না, বা কিছু কাজ করতে পারবো কি পারবো না। আগেকার দিনে কি হতো জানেন, যেমন হচ্ছে 15 বছর জব সার্ভ করার পর আপনারা যখন যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে কোনো ফর্ম ফিল আপ করেন জবের জন্য, তো এক্স সার্ভিসম্যান বলে স্পেশাল কোটা থাকতো। অনেক মানে যারা যেত না ওর মধ্যে বেশিরভাগই যেত না মানে তারা হচ্ছে যে স্যালারি বা কী বলে পেনশন, সো ওই সমস্ত জিনিস নিয়ে খুশি থাকতো। তারা ভাবতো যে আমার নতুন কিছু বিজনেস করে নি বা নতুন কিছু করে নি, তো আমার ওটাতেই খুশি। কিন্তু অনেকে থাকতো যারা আর্ম ফোর্সেস এক্স সার্ভিসম্যান হিসেবে অ্যাপ্লাই করতো, আর এক্স সার্ভিসম্যান হওয়ার পর ওনারা যখন জবে অ্যাপ্লাই করতো আর পরীক্ষা দিত, ওনাদের জন্য ক্রাইটেরিয়া অনেক কম রাখা হতো বা কাট অফ মার্কস কম রাখা হতো, আর ওনারা অনেক জবে অ্যাপ্লাই করে। আজকের ডেটেও গভর্নমেন্টের বড় বড় পজিশানে, নর্মাল সিভিল সোসাইটির যে সমস্ত জব, অনেক পজিশানে কিন্তু আপনার এক্স সার্ভিসম্যান পেয়ে যাবেন। এক্স সার্ভিসম্যান মানে যারা আর্ম ফোর্সেসে সার্ভ করেছে, মানে হতে পারে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটের মধ্যে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা ভাবছে তাহলে 4 বছর পর কী করব। আমি এই জিনিসটা নিয়েও 4 বছর পর কী করব সেটা আমি বলবো। এবার আসি যে অগ্নিপথ যে প্রোটেস্টটা হচ্ছে, এটা কিন্তু মেন রিজন কি জানেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ। আমাকেও জয়েন করা হয়েছিল যে এই একটা টেলিগ্রাম গ্রুপে। জানেন যে আমি টেলিগ্রাম ইউজ করি, তো টেলিগ্রাম গ্রুপে একটা জায়গায় জয়েন করানো হয়েছিল। তো ওখানে দেখানো হচ্ছিলো কীভাবে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের জবকে খেয়ে নিচ্ছে, কীভাবে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, ওখানে পুলিশের লাঠিচার্জ বা এই সমস্ত জিনিসগুলো, মানে সোজা কথা স্টুডেন্টদের মানে যাতে মাথাকে আরও বেশি খারাপ করা যায়। তো তোমাদের দেখো কীভাবে জবকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তোমরা এত বছর পড়েছো, তোমাদের জবকে লাইফকে কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্ট হেল করে দিয়েছে। এই সমস্ত জিনিসগুলো জানেন কেন হচ্ছে কারণ আপনারা যখন কোচিং সেন্টারে যাবেন, ধরুন আপনি WB, JEE বা আপনি নিটের জন্য প্রিপারেশান করছেন। এবার প্রিপারেশান করার জন্য যখন আপনি কোচিং সেন্টারে যান, আপনি 2 বছরের প্যাকেজ বা 1 বছরের প্যাকেজ বা যেমনই প্যাকেজ থাকুক সে টাকা দিয়ে দেন। 50,000, 60,000, যার যেরকম প্যাকেজ, বা 1 লাখ যে যেরকম নেয় আর কি। তো সেই হিসেবে আপনার প্রথম মাসেতেই সেই টাকাটা এন্ট্রি করে নেয়। এবার আজকের ডেটে ওরা তো ভেবেছে আমি এই কোচিং সেন্টারে আমি আর পড়ানোর জন্য টাকা নিয়েছি, এবার আজকের ডেটে আমাকে ফেরত দিতে হবে। তো এই স্কিমের হচ্ছে প্রচণ্ড বিরোধিতা করতে হবে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্কিমটা কমপ্লিটলি রিটার্ন করে নেয়। তো এর জন্য অনেক
স্টাডি সেন্টার, কোচিং সেন্টার, এই সমস্ত সেন্টারগুলো এরকম গ্রুপ বানিয়ে এরকম জিনিস করেছে। তো এর জন্য 35 হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আমি দেখাচ্ছি 35 হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাছাড়া আমি টেলিগ্রামে ইভেন আমাকেও জয়েন করেছিল, সাউথের কোনো একটা জায়গা থেকে, জানি না কে জয়েন করেছিল, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। ওই গ্রুপে আমিই দেখছিলাম যে অনেক কিছু মানে ভালগার জিনিস দেওয়া আছে, মানে যেটা গভর্নমেন্ট, সিভিল সোসাইটি, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, এই সমস্ত আজে বাজে জিনিসগুলো, যত জিনিস আছে, কতখানি সত্যি তার মধ্যে কতখানি মিথ্যে আছে তারাই জানে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওটা বেরিয়ে যায়। তো এবার যারা ওই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত বা এই সমস্ত জায়গার সাথে যুক্ত, তারা মাথা খারাপ করে জানেনি কি হয়েছে, তারপর ট্রেন জ্বালানো থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো। তো সেই সমস্ত জিনিসগুলো তো আলোচনা করছি না এই ভিডিওর মাধ্যমে। তো মেন কারণ কিন্তু প্রোটেস্টের হচ্ছে এই ব্যাপারটা। প্রোটেস্ট মানে একরয় শান্তিভাবে প্রোটেস্ট, সেটা নিয়ে কোনো কথা নেই। হতে পারে আপনার অনেক কনসার্ন আছে, আরও অনেক কনসার্ন আছে, সেইগুলো আপনি ডাইরেক্ট ক্লিয়ার করতে পারেন ভালোভাবে কথা বলে, বা কারোর সাথে একটা শান্তিভাবে প্রোটেস্ট করে আপনি এই জিনিসটা কনসার্নকে ক্লিয়ার করতে পারেন। এক হয় খুব বাজে টাইপের ভাবে প্রোটেস্ট, যেটা হয়েছে, যেটা কোনোভাবেই আর্ম ফোর্সেস সাপোর্ট করে না, আর যারা এরকম করেছে, যাদের নামে এফআইআর হয়েছে, তারা কোনোভাবেই আর্ম ফোর্সেস মধ্যে এন্ট্রি হতে পারবে না। এটা দুটো জিনিসই কিন্তু আর্ম ফোর্সেস অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। এবার আসি, মেনি প্রোটেস্ট আর ইনফ্লুয়েন্সড বাই দ্য কোচিং সেন্টার, যেটা আপনাদের বললাম। এরকম দেখবেন অনেক স্টুডেন্ট আছে পড়ে, আপনারা জানেন অনেক জায়গায় অনেক স্টুডেন্টই এরকম কোচিং সেন্টারে পড়ে। ধরুন আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, এবার সত্যি করে এবার যদি ওরকম কোনো পরীক্ষাই না হয়, গভর্নমেন্ট যদি বলে দেয় এরকম পরীক্ষাই হবে না, আবার অনেকে কী বলে স্পেশাল ব্যাচ, এসএসসি, আর্মি, এয়ারফোর্স, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ বানিয়ে দেয়, একটা হায়ার অ্যামাউন্টের প্যাকেজ বানিয়ে দেয়। তো এই সমস্ত জিনিসগুলো যখন হয় তখন ওনাদের টাকা ফেরত দিতে হয়, কিন্তু টাকা তো ফেরত দেওয়া অতজন স্টুডেন্টের কে তো একটা খুবই প্রবলেমেটিক। তো ওর জন্য এই সমস্ত জিনিসগুলো হয়েছে। আশা করি আপনি বুঝতেই পেরেছেন আমি কী বোঝাতে চাইছি। এবার ধরুন আফটার 4 ইয়ার্স কী হবে, যারা 75%-এর কথা বলছে, 25% তো এন্ট্রি হয়ে গেল। Already government have the quota system ex-army and upgraded for the Agnipath. দেখুন এক্স আর্মি বা এক্স সার্ভিসম্যান যে সমস্ত পোস্টকে নিয়ে অ্যাপ্লাই করে, যখন আপনি গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করবেন তো ওখানে এক্স সার্ভিসম্যান লেখা থাকে। তো এক্স সার্ভিসম্যানের বদলে ওখানে চেষ্টা করা হচ্ছে ওখানে অগ্নিপাথ কথাটা লঞ্চ করার। এক্স সার্ভিসম্যান মানে কি, ওরা 15 বছর পর রিটায়ারমেন্টের পর এক্স সার্ভিসম্যান হয়। কিন্তু অগ্নিপথ কখন হবে, অগ্নিপথ হয়ে গেলে 4 বছর পর, মানে 21 বছর পর বা 21 বছর অবধি যে রিক্রুটমেন্ট হলো, রিক্রুটমেন্ট পর 4 বছর আপনারা যে সার্ভ করে নিলেন, সার্ভ করার পর যে বয়সের পর যদি আপনি এন্ট্রি করতে চান তো সেই জায়গায় আপনি এন্ট্রি করতে পারেন। এছাড়া অনেক বেশি প্রাইভেট কোম্পানিজ আছে দেশের মধ্যে, যেমন টাটা মহিন্দ্রা, ওনারা অনেক টুইট করেছেন। তো ওনারা বলেছেন যে অগ্নিবীরের জন্য স্পেশাল ক্রাইটেরিয়া আর স্পেশাল কোটা টাইপ কা সিস্টেম, মানে টোটাল রিক্রুটমেন্টের 100%, তো 10% বা 20% আমরা রাখবো অগ্নিবীরদের জন্য। তো এটা খুবই অ্যাট্রাকটিভ স্কিম। আপনারা জানেন এমনিতেই প্রাইভেট কোম্পানির স্যালারিও ভালো টাইপের দেয়, তো ওই হিসেবে অ্যাট্রাকটিভ একটা স্কিম তৈরি হয়ে যায়। আর হোম মিনিস্টার থেকে অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে, তাদের যে হোম মিনিস্টারের আন্ডারে যে সমস্ত জিনিসগুলো আসে, তো সেখানেও 10% কোটা অলরেডি বলে দেওয়া হয়েছে। আর তাছাড়া ডিফারেন্ট টাইপের পুলিশ, যেমন স্টেটের পুলিশের মধ্যেও কিন্তু আস্তে ধীরে ধীরে এই অগ্নিপথ স্কিমটার কিন্তু লঞ্চ করে দেওয়া হবে, তার মধ্যেও কোটা সিস্টেম করে দেওয়া হবে। মানে সব জায়গাতেই এক পক্ষে বলতে পারেন একটা বিরাট বড় সুবিধা পেতে চলেছে এই 4 বছরের পরে। তো এটা নিয়ে আমার মনে হয় না বিরাট বড় কনসার্ন বলে। আবার দেখতে হবে কি এর 4 বছর যাদের একটা ব্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা কোথাও চাকরি পাচ্ছে কি পাচ্ছে না, বা তারপর কি হচ্ছে। কিন্তু এমনিতে যদি দেখেন না, এটাতে কোনো প্রবলেমেটিক আমার মনে হয় না, কারণ তাদেরকে মেন্টালি ফিজিক্যালি এমনভাবে স্ট্রং করে দেওয়া হবে, কারণ আর্মি ট্রেনিং এরকমই হয়। আর তাদেরকে যখন সিভিল সোসাইটিতে ডাইরেক্ট পুশ করা হবে, আমাদের মধ্যে যে লেজিনেস আছে, যে সমস্ত জিনিসগুলো করাপশন বা লেজিনেস, এই সমস্ত যে জিনিসগুলো আছে, আর্মির যদি মেন্টালিটি একটু হলেও যদি সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক জিনিসের প্রবলেম জানিস তো এমনি হাল হয়ে যাবে। তো এই জিনিসগুলোও কিন্তু অনেক কিছু বেনিফিট করবে। এরপরে আসি, হোয়াই আর্ম ফোর্সেস ইমপ্লিমেন্ট দিস স্কিম। দেখুন এই যে সমস্ত স্কিমগুলো আছে না, আর্ম ফোর্সেসের যে স্কিম অগ্নিপথ, এটা কিন্তু একদম কমপ্লিটলি প্ল্যান্ড। আর এটা হচ্ছে আর্ম ফোর্সেস মডার্নাইজেশন যে প্ল্যান আছে সেটার বেসিসে ভিত্তি করে একটা কমপ্লিটলি গাইডলাইন আছে যে এই করলে এই। আর্মি হচ্ছে অনেক বড়, আর্ম ফোর্সেস অনেক বড় একটা
অনেক থিয়েটার কমান্ড আছে, অনেক ডিভিশনে ভাগ করা আছে, তো এটা একটা বিরাট বড় সেক্টর। তো সেখানে মডার্নাইজেশন করার জন্য অনেক কিছু ছোটোখাটো বড় সমস্ত জিনিস চেঞ্জ হয়েছে। আপনি যদি দেখেন যে সিডিএসের নতুন পোস্ট ক্রিয়েট করা, থিয়েটার কমান্ড করার জন্য প্রপোজাল রাখা, তারপর হচ্ছে আবার ইন্ডিয়ান, যে আমরা জানি তিনখানা ফোর্স আছে, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি, কিন্তু আরেকখানে যে ফোর্স যেটা তৈরি হতে চলেছে সেটা হচ্ছে রকেট ফোর্স, যেটার উপর কাজ চলছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন ওআরএফ এর যে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, খুবই রেপুটেড, ইন্ডিয়ার, আপনারা হয়তো নামই শোনেননি হবে, খুবই রেপুটেড সংস্থা, যারা এর স্পেশাল রিপোর্টটা তৈরি করেছে। আমি সেখান থেকে আমি জানতে পারি কমপ্লিট একটা জিনিস, কমপ্লিট স্কিম, আর সেইগুলি হচ্ছে ধীরে 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 যেগুলো ইমপ্লিমেন্ট করছে। আসলে ধীরে ধীরে নয়, সবারই কাছে, সমস্ত ডিভিশন থেকে, সমস্ত অফিসার থেকে, নিচে থেকে উপর অবধি সবার থেকে অ্যাপ্রুভাল নেওয়া, সবার থেকে ডিসকাশন করে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা, তো সেই সমস্ত জিনিসগুলো করতে টাইম লাগে। আর সবথেকে বড় কথা, এই অগ্নিপথ স্কিম হচ্ছে বাইরের দেশে অনেক ডেভেলপ কান্ট্রিতে এই একই টাইপের স্কিম আছে। আমাদের দেশে তো তাও 4 বছরের জন্য, অনেক দেশ আছে যেগুলো 2 বছরের জন্য বা 3 বছরের জন্য, যেমন ইসরায়েল ধরে নিন, ইসরায়েলের এরকম স্কিম আছে। আর ওটাতে হচ্ছে সবারই জন্য, ওটাতে আপনি যদি না এনরোল হন, আপনি কোনো জায়গায় চাকরি পাবেন না, সবথেকে বড় কথা, কোনো জায়গায় চাকরি পাবেন না। তো ইসরায়েলে তো মানে ইচ অ্যান্ড এভরি পার্সন, চাहे মেল হোক ফিমেল হোক, সবাইকে কিন্তু এনরোল হতেই হবে। তো এই জিনিসটা কিন্তু ইসরায়েলে রয়েছে। দেখুন ইসরায়েল আজকের ডেটে অত ছোট কান্ট্রি, গুজরাটের থেকেও ছোট কান্ট্রি, কিন্তু পুরো দেশে আর্মির হচ্ছে নাম হয়। কারণ একটাই, কারণ তাদের সবাই আর্মি সম্পর্কে একটা জেনারেল আইডিয়া থাকে যে এই জিনিসটা আর্মিতে এই হয়। যখন কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা যখন হয়, তখন শুরু থেকে ট্রেনিং দিতে হয় না, তাদেরকে শুধু প্ল্যান বোঝালেই তারা জিনিসটা অ্যাডপ্ট করে নেয়, কারণ তারা 4 বছর অলরেডি ট্রেন্ড হয়ে আছে। এবার দেখুন আর্মি মডার্নাইজেশনের যে প্ল্যানের কথা বলছিলাম না আপনাদের, দেখুন ইট ইজ টাইম ফর ইন্ডিয়াস রকেট ফোর্স। আপনারা শুনেছেন আর্মি, নেভি, আর্মি ফোর্স, নেভি ফোর্স বা এয়ার ফোর্স, এই সমস্ত জিনিসগুলো শুনেছেন, কিন্তু রকেট ফোর্স নাম শুনেছেন? অলরেডি কিন্তু আছে আমেরিকাতেও এরকম, ইন্ডিয়া, আমেরিকান স্পেস ডিফেন্স ফোর্স এরকম কিছু নাম আছে, যেটা আমেরিকার নাম, সেরকম ইসরায়েলে আছে, চায়নাতে আছে। তো এগুলো কি করে, দেখুন স্যাটেলাইট তো হচ্ছে সব কিছুই কন্ট্রোল করে। যেদিনকে স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেবে, যে কোনো কমিউনিকেশানের যে কোনো জিনিস সমস্ত কিছু অফ হয়ে যাবে। তো সেই সমস্ত স্যাটেলাইটকে প্রোটেক্ট করা, স্যাটেলাইটকে প্রোটেক্ট করার জন্য সে সার্ভেলেন্স, আর স্যাটেলাইটকে প্রোটেক্ট করার জন্য ডিফেন্স সিস্টেম, সেই সমস্ত ডিফেন্স জিনিসগুলো করার জন্য একটা কমপ্লিট আর্মির জন্য একটা রেগুলেশন তৈরি করা হচ্ছে। দেখুন আপনি দেখতে পাবেন, এটা কমপ্লিট একটা বড় রিপোর্ট, অনেক বড় রিপোর্ট 2019 পাবলিশ হয়, যেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক জায়গায় পাবলিশ হয়েছে এরকম জিনিস। তো এটা মডার্নাইজেশনের কিন্তু একটা অন্যতম প্ল্যান। এবার আসি যে চ্যালেঞ্জেস ইন ডিফেন্স মডার্নাইজেশন, যখন এটা কিন্তু অনেক দিন আগেকার নিউজ, 2021-এর নিউজ। দেখুন রাইজিং ম্যান পাওয়ার কস্ট, আপনাদের বলছিলাম না যে 12 লাখের কাছাকাছি আজকের ডেটে আর্ম ফোর্সেস আছে, এটা কম করে নিয়ে যেতে চাইছে 7 to 8 lakhs-এ। এর কারণ কি জানেন? দেখুন আর্ম ফোর্সেস শুধু পাবলিক থাকলেই হবে না, বা আর্মি থাকলেই হবে না, সেটা মডার্ন যতক্ষণ না হয়। ধরুন একটা জায়গায় একটা আর্মি ক্যাম্পে 10,000 লোক রয়েছে, আর ধরুন বাইরের কোনো অপোনেন্ট কান্ট্রি এসে একটা ফাইটার জেট দিয়ে একখানা বোমা ফেলে দিল, তো 10,000 সোলজার মরে যাবে, মানে ওনারা শহীদ হয়ে যাবেন। তো এটা জিনিসটা কিন্তু খুবই বাজে জিনিস, আনফর্চুনেট জিনিস। তো এই সমস্ত জিনিসগুলোকে ইরেজ করার জন্য, আর্মি মডার্নাইজেশন করার জন্য, দেখুন আমাদের যে সমস্ত ট্যাক্স দিই সেটা অলমোস্ট ফিক্সড এক টাইপের, মানে যে প্রতি বছর যে সমস্ত ট্যাক্স কালেকশন হয় গভর্নমেন্টের কাছে যায় ওটা ফিক্সড। ডিফেন্স বাজেট ফিক্স। তো ডিফেন্স বাজেটের মধ্যে মডার্নাইজেশন কী করে করা যায়, যাদের স্যালারি কম পে করতে হয়, যাদের পেনশন কম পে করতে হয়, তো এই সমস্ত জিনিসের জন্য 12 লাখ থেকে 7 থেকে 8 লাখের নিয়ে আসার প্ল্যান করা হচ্ছে। আর তাদের যে সমস্ত টাকা বা পেনশন বা যে সমস্ত জিনিসগুলো যত টাকায় বেঁচে যাবে, সেই টাকাগুলো নতুন জিনিসগুলো কেনার জন্য, যেমন সাইবার সিকিউরিটি হয়ে গেল, আর রকেট ফোর্স হয়ে গেল, বা নতুন নতুন ইকুইপমেন্টস, নতুন নতুন জাহাজ তৈরি করা, যুদ্ধ জাহাজ তৈরি করা, বা এর নতুন নতুন ফাইটার জেট তৈরি করা, তো এই সমস্ত জিনিসগুলো ওতে খরচ করা হবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনার যদি 100 টাকা ইনকাম হয়, আপনার যদি ঘরে কিছু নতুন কিছু করতে হয়, তো সেই মাসের বাজেট বা 5 মাস ধরে ওই বাজেটটাকে আস্তে আস্তে অন্য জায়গায় সরিয়ে রাখা, আর সেই একটা বাজেটকে নতুন একটা জিনিস কেনার জন্য। তো সেই রকমই জিনিস এইখানেও করা হচ্ছে। বাজেট ডেফিসিট তো আপনার বললামই, ল্যাক অফ
ইন্ডিয়ানাইজেশন অফ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। দেখুন, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং করা একটা অনেক বড় কস্টলি জিনিস। তো আমি সব কিছু বলছি না, তো ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে টাকাগুলো বাঁচবে সেই টাকাগুলোর মধ্যে রিসার্চ, তারপর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এই সমস্ত জায়গায় লাগানো। তো এই আরও জিনিস আছে পোর্টস। দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট পোর্টস সিভিল অ্যান্ড মিলিটারি কোঅর্ডিনেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর্মি ধরুন আজকের ডেটে কিছু করতে গেল, কিন্তু অনেক সিভিল বা পলিটিক্যাল লিডার এসে এগুলো অপোজ করে, তো আজকের ডেটেও ওটা আপনি দেখতে পাবেন। তো এই মিলিটারি আর সিভিল অপারেশন, কারণ না আমাদের মধ্যে ওই অ্যাওয়ারনেসই নেই মিলিটারি আসলে করতে কী চাইছে, মিলিটারির দিক থেকে আমাদের দেশের সিকিউরিটির দিক থেকে কোনটা বেস্ট হচ্ছে, তো সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। আর দেখুন, জবের যে ব্যাপারটা না, জব দেখুন আর্ম ফোর্সেস জবের জন্য হয় না, এটা যারা বলে না হয়তো ঢোকার সময় হয়তো তাদের কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু আসলে আর্ম ফোর্সেস কোনো দিনই জবের জন্য হয় না। জবের জন্য আপনি সরকারকে নিশ্চয়ই বলবেন, অনেক কিছু বলুন, তাতে ঠিক আছে, কিন্তু আর্ম ফোর্সেসে জবের জন্য কেউ কিছু কোনো দিনও যায় না, দেশকে সেবা করতেই সবাই যায়। তো এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। এখানে জব সিকিউরিটির ব্যাপার কিন্তু একদমই নেই, এখানে জব সিকিউরিটি বলে কিছু হয় না। এটা সব থেকে যদি হোল ইন্ডিয়ার মধ্যে সব থেকে কম সিকিউর জব যদি বলেন তো আর্ম ফোর্সেসের জবই হয়, কারণ কোথায় কোন জায়গায় লাইফ, কোন জায়গায় কোন রিস্কে পড়ে যায়, কখন কি পড়ে যায়, তো সেটা কেউ বলতে পারে না। তো যারা যাচ্ছেন অবশ্যই জেনে বুঝেই যাচ্ছেন, তো জব সিকিউরিটির কথা তো আসেই না। আর সব থেকে বড়ো কথা যে আপনি গভর্নমেন্ট জবের কথা বলছেন, তো আর্ম ফোর্সেস গভর্নমেন্ট জব হিসেবে ওই হিসেবে দেখে না, এই জব কিন্তু এমনিতে খুবই টাফ জব হয়। তারপর পোর সিভিলিয়ান আর মিলিটারি কোঅর্ডিনেশন বলেই দিলাম। তারপর নন ইন্টিগ্রেশন সার্ভিস হেডকোয়ার্টার, দেখুন অনেকগুলো হোল ইন্ডিয়াতে না ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, নর্দার্ন কমান্ড, সাউথার্ন কমান্ড, ইস্ট কোস্ট কমান্ড, এরকম করে অনেক কমান্ড সেন্টার তৈরি হয়েছে। তো ওর জন্য কি তৈরি করা হয়, সিডিএস তৈরি করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ। অতগুলো মিলিটারির যে হেড, সে সমস্ত মিলিটারি হেডকে নিয়ে তার উপরে বসিয়ে দেওয়া হয় চিফ অফ ডিফেন্স স্টাফ। তো এই সমস্ত জিনিসগুলো না আস্তে আস্তে দেখবেন, তো এইসব মডার্নাইজেশন প্ল্যানের কিন্তু একটা অনেক বড় পার্ট, যেগুলো ধীরে ধীরে প্রতি বছর কিছু না কিছু নতুন নতুন জিনিস আর্ম ফোর্সেস কিন্তু আজকের ডেটে ইমপ্লিমেন্ট করছে। আর এটা কিন্তু আমাদের দেশের সিকিউরিটির জন্য খুবই ভালো জিনিস। আপনারা যদি ভাবেন এটা খারাপ জিনিস, না খারাপ নয়, এটা খুবই ভালো জিনিস। আর্মি যতদিন না মডার্নাইজেশন হবে, নাহলে আমাদেরও ইউক্রেনের মতনই হাল হবে। তো আর্মি মডার্নাইজেশনে সবসময় সাপোর্ট করা উচিত। আর আনএমপ্লয়মেন্টের জন্য আর্ম ফোর্সেস কখনোই নয়। তো আপনাদের প্রথমেই বলে রাখি। আর দেখুন, জবের প্রচণ্ড ক্রাইসিস আছে একদম। আপনি যদি বলেন তো হ্যাঁ একদম সত্যি, ওর জন্য আপনি সরকারকে 100% বলতে পারেন, কিন্তু অন্য কিছু বিষয় নিয়ে বলুন, যেমন রেলওয়ে নিয়ে বলুন বা অন্য কিছু যাই বলুন, রেলওয়ে বা অন্যান্য এসএসসিতে কেন পোস্ট কম করা হচ্ছে, এই সমস্ত জায়গা নিয়ে বলুন, কিন্তু আর্ম ফোর্সেস নিয়ে বলবেন না, কারণ আর্ম ফোর্সেস একটা খুবই সেন্সিটিভ বিষয় হয়। আপনারা আশা করি এই কমপ্লিট রিপোর্টটা, যে সমস্ত জিনিসগুলো কিন্তু আগে কোনো নিউজ চ্যানেল বা ইউটিউব চ্যানেলে ঠিকভাবে কভার করা হয়নি, আশা করি আমি যে সমস্ত রিসার্চ করেছি, আপনাদের যে ডকুমেন্টস দেখে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনারা যদি আজকের ডেটে জানেন, সবথেকে বড় কথা, আর্মি আর এয়ারফোর্সের নোটিফিকেশান বেরিয়ে গেছে অগ্নিবীরের জন্য। তো যারা জয়েন করতে চান তারা অলরেডি কিন্তু জয়েন করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন। ওর যে নোটিফিকেশান যদি আপনারা চান, তো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা কিন্তু ওখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর সব থেকে তার আগে বলে রাখি, যদি কিছু কমেন্টের থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো ডকুমেন্টসের দরকার হয় বা গভর্নমেন্ট ডকুমেন্টসের দরকার হয়, কীভাবে কী হচ্ছে না হচ্ছে, তো সেই সমস্ত জিনিসগুলো আগে প্রথমে ইউটিউবের কমেন্ট সেকশানে লিখে দেবেন। তো আমি যদি পাই সেই সমস্ত জিনিসগুলো কমপ্লিট অথেন্টিক ডকুমেন্টস আপনাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমি আপডেট করে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন। সব থেকে বড়ো কথা, যে আমাদের যদি ইনফোনিক চ্যানেল ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন প্রেস করে